সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। আমাদের পুরো পর্বে এই বিষয়টি নিয়ে বিশ্লেষণ করব যে সংবিধানের 15তম এই সংশোধনীতে কি ছিল, কেন এই ব্যবস্থা বাতিল করতে হলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকলে কি ভালো ছিল, কেন বাতিল করা হলো, কেন ফিরে আসলো, এটা বাংলাদেশের জন্য কি ভালো হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন আছি আপনাদের মাঝে। বাংলাদেশের কুমিল্লা আদালতে আমি কর্মরত আছি। আমরা ইতিহাসটা মোটা দাগে একটু আলোচনা করেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে আসব। 1971 সালে একটা রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে পাকিস্তান থেকে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। এই স্বাধীনতা পরবর্তী সময়ে 1971 সালের শেষ থেকে 75 সালের 15ই আগস্ট পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন। আমাদের স্বাধীনতার অনেকগুলি প্রয়োজনীয়তার মাঝে ভোটাধিকার প্রয়োগ করা গণতন্ত্র একটা অন্যতম পিলার ছিল। কিন্তু আওয়ামী লীগ বাকশাল গঠন করার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশ থেকে ধ্বংস করে দেয়। শাসনতান্ত্রিকভাবে বা পদ্ধতিগতভাবে শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা থেকে বিচ্যুত করার কোনো পদ্ধতিই ছিল না, এবং রক্ষী বাহিনী গঠন সহ আরো নানাবিধ কারণে বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ শেখ মুজিবুর রহমানের উপর অত্যন্ত বীতশ্রদ্ধ ছিলেন, এবং তারা 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যা করেন। এর পরবর্তী সময়টা নানা রকম পাল্টা কুয়ের মাধ্যমে চলে। কিছুদিন ক্ষমতায় ছিলেন সামরিক শাসক জিয়াউর রহমান, পরবর্তীতে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট এরশাদ জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে। প্রেসিডেন্ট এরশাদ দীর্ঘ সময় সামরিক শাসন বজায় রাখেন। এই সময়টির মধ্যে বাংলাদেশের একটা রাজনৈতিক ঐক্যমত্য প্রকাশিত হয়। বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী, তারা একটা ঐক্যমত্যের রাজনীতি শুরু করেন এবং এরশাদকে ক্ষমতাচ্যুত করেন, কারণ তিনি একনায়কতান্ত্রিক সরকার ছিলেন। তাহলে আমরা দেখলাম শেখ মুজিবুর রহমানের একনায়কতন্ত্র, হুসেইন মোহাম্মদ সরকারের একনায়কতন্ত্র বাংলাদেশের মানুষ মেনে নেয় নাই। তাই তারা স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য তারা রক্তক্ষয়ী বিভিন্ন অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, সংগঠিত করেছেন। এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় মূলত পথ চলা শুরু হয় 1991 সাল থেকে। 1991 সালে বেগম খালেদা জিয়া, যিনি বিএনপির চেয়ারপারসন ছিলেন, তিনি ক্ষমতায় আরোহণ করেন। শেখ হাসিনা আওয়ামী লীগ প্রধান বলেছিলেন এই নির্বাচনে একটা সূক্ষ্ম কারচুপি হয়েছে, কিন্তু এরপরেও উনি শপথ নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে যখন 1996 সালে বিএনপি আবারও সরকার গঠন করে, তখন এই সরকার গঠনের পদ্ধতি নিয়ে শেখ হাসিনার ঘোরতর আপত্তি দেখা যায়। উনি অন্যান্য দলকে সাথে নিয়ে অত্যন্ত কঠিন মাত্রার আন্দোলন শুরু করেন, এমনকি গণভবনে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয় সেই আন্দোলনে। যুগপৎ আন্দোলন চলে, অন্যান্য রাজনৈতিক দলগুলি এতে সায় দেয়, এবং বিএনপি সেই আন্দোলনকে স্বীকৃতি দিয়ে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়নের বিষয়ে ঐক্যমত্য পোষণ করে। পরবর্তীতে এই নির্বাচন যখন আবার হয়, সেই সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আরোহণ করে 1996 সালে। এরপর থেকেই 1996 সাল থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে, এবং 2001 সালে বিএনপি আবারও ক্ষমতায় আসে। বিএনপি আবারও ক্ষমতায় থাকা সময়টুকু পর্যন্ত 2001 থেকে 2006, এই সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেই রকম ভাবে পরিচালিত হওয়ার দরকার ছিল সেই রকম ভাবে পরিচালিত হয় নাই বলে শেখ হাসিনা তার অবস্থান তুলে ধরেন।
এবং ব্যাপক আন্দোলনের ফলে আর্মি ক্ষমতা নিতে বাধ্য হয় এবং 2 বছর ক্ষমতায় থাকে মঈন ইউ আহমেদ, সেটা আপনারা জানেন। তার পরবর্তীতে ভারতের সহযোগিতায় সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করে ভারত বাংলাদেশের শাসন ক্ষমতা শেখ হাসিনার কাছে তুলে দেয়। শুরু হলো বাংলাদেশের একটি কালো অধ্যায়, কারণ এই সময়ে গণতন্ত্রের গলা টিপে হত্যা করা হয় এবং শেখ হাসিনা 2009 থেকে 2024 সাল পর্যন্ত গণতান্ত্রিক ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দেন। শেখ মুজিবুর রহমান যেরকম বাকশাল গঠন করেন অফিসিয়ালি, কিন্তু শেখ হাসিনা বাকশাল গঠন করেন আনঅফিসিয়ালি। ওনার 2014 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন, এইগুলি আসলে একেবারেই লোক দেখানো নির্বাচন ছিল। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা এই নির্বাচনগুলিতে ব্যয় হয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, বাংলাদেশের সকল রাজনৈতিক দল এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিল এবং এই গণতান্ত্রিক পদ্ধতির যে আকাঙ্ক্ষা বাংলার জনমানসে আবারও প্রবলভাবে দেখা দেয়। বিভিন্ন ইস্যুতে তারা তাদের প্রতিবাদ আন্দোলন জারি রাখে, বিশেষ করে বিরোধী দলগুলো। এখন এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি থাকে তাহলে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে এই পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করতে পারতেন না। তাই তিনি বিচার বিভাগের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে জনাব খায়রুল ইসলাম, যিনি একজন বিচারপতি ছিলেন, তাকে দিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার ব্যবস্থা করেন 2011 সালে। তার মানে আপনি খেয়াল করেন, এটা একটা হীন উদ্দেশ্যে এই 15তম সংশোধনী আনা হয়েছিল বাংলাদেশ সংবিধানে, যাতে বাংলাদেশে কোনো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকে, বাংলাদেশের ক্ষমতা স্মুথলি এক সরকার থেকে আরেক সরকারের কাছে না যায়, বাংলাদেশে যাতে কোনো গণতান্ত্রিক পদ্ধতি না থাকে। এই কারণেই এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা ছিল সেটাকে বাতিল করে দেওয়া হলো। তাহলে আমরা দেখতে পাইলাম এইখানে একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল, যাতে সারা জীবন অনন্তকাল ধরে ক্ষমতায় থাকা যায়। সেই মধ্যযুগের যে রাজতন্ত্র সেটা আসলে ফিরে এসেছিল বাংলাদেশে। এর বিরুদ্ধে যখন কেউ কথা বলতো, প্রতিবাদ করত, তাদেরকে গুম, খুন, খুন, তারপর তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন, তাদেরকে রাজনীতি করতে না দেওয়া, স্টিম রোলার চালানো, যা করা দরকার তাই করেছে বিগত ফেসিস্ট আওয়ামী লীগের শেখ হাসিনার সরকার। একটা কোটা আন্দোলন শুরু হয়েছে 2018 সালে, তার পরিসমাপ্তি এসেছে 2024 সালে। ছাত্র জনতা আন্দোলন করে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করে 2024 সালে শেখ হাসিনা বর্তমানে পলাতক অবস্থায় ভারতে অবস্থান করছেন। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে সেটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো। আবারও এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিটা জোরালো হতে থাকে, আইনগতভাবে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হতে থাকে। সুশাসনের জন্য নাগরিক এর বদিউল আলম সুজন এই বিষয়ে বাংলাদেশে একটা বদিউল আলম মজুমদার এই হাইকোর্টে একটা রিট করেন। এইটার বিষয়ে দীর্ঘদিন ধরে শুনানি চলে। এই শুনানির মধ্যে পক্ষভুক্ত হয়েছিলেন বিএনপি, জামায়াতে ইসলামী এবং অন্যান্য রাজনৈতিক দল, গণফোরাম, এবি পার্টি, এইগুলি। তারা এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেন। তারা মনে করেন যে বাংলাদেশে একটা তত্ত্বাবধায়ক সরকার দরকার। আপনারা জানেন যে বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল নাই যারা একে অন্যের উপর অতটুকু আস্থা রাখতে পারে যে ক্ষমতায় থেকে বাংলাদেশের একটা দল, তারা এতটা ম্যাচিউর হয় নাই বাংলাদেশের কোনো দল যে তারা ক্ষমতায় থেকে এমন নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন যার মাধ্যমে অন্য কোনো দল ক্ষমতায় আসতে পারে। তাই রাজনৈতিক দলগুলি যেহেতু একে অপরকে বিশ্বাস করতেছে না, এই পদ্ধতিটা যেহেতু কাজ করতেছে না, সেই কারণেই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আবারও এই আইনগত ব্যবস্থা নেওয়া। এবং আজকে বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ
এই রাজনৈতিক দলগুলি এবং সুশাসনের জন্য নাগরিকের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ সংবিধানের 15তম সংশোধনী বাতিল করে দেন। এই সংশোধনী বাতিল করার ফলে কি লাভ হলো? লাভ হলো এইটা, এখন যদি একটা দল ক্ষমতায় থাকে, এই দল ক্ষমতার শেষ প্রান্তে এসে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। সেই তত্ত্বাবধায়ক সরকার একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে পারবেন। তাহলে কোনো দলের পক্ষে বাংলাদেশের পুরো শাসন ব্যবস্থাকে ভর করে, শাসন ব্যবস্থার উপরে, বিচার ব্যবস্থার উপরে ভর করে নিরপেক্ষ নির্বাচন না দিয়ে ক্ষমতায় আসতে পারবে না। তার মানে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতাটা হস্তান্তর করতে হবে, তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে, তারপরে যে দল ক্ষমতায় আসতে পারে নির্বাচনের মাধ্যমে সেই দল ক্ষমতায় আসবে। তাহলে এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই ফেসিস্ট সরকার হয়ে গেছিলেন, ফেসিস্ট হিসাবে ফিরে এসেছিলেন বা আনঅফিসিয়াল বাকশাল কায়েম করেছিলেন, সেই বাকশাল কায়েম করার সুযোগ থাকবে না বলে রাজনৈতিক দলগুলো মনে করে। আমরাও মনে করি যে যেহেতু বাংলাদেশের একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের উপরে বিশ্বাস স্থাপন করতে পারতেছে না, নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ সন্দেহপ্রবণ, একজন আরেকজনকে, একটা দল আরেকটা দলকে বিশ্বাস করতে পারে না, সেই কারণে বাংলাদেশের মতো দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা দরকার। তাহলে কোনো দলের পক্ষে এইভাবে নির্বাচনকে প্রহসনে পরিণত করে ক্ষমতায় যেতে পারবে না। যেই কালো ইতিহাস, যেই জঘন্য ইতিহাস বিচারপতি এবিএম খায়রুল হক তার বিচারপতি থাকাকালীন সময়ে রচনা করেছিলেন। দেখুন, আমরা কথায় কথায় করাপশনের কথা বলি, করাপশন শুধু একটা সেক্টরে ছিল না, বাংলাদেশের প্রতিটা বিভাগে করাপশন ছিল। এর অনন্য নজির বিচারপতি এবিএম খায়রুল হক। তিনি কি সুযোগ সুবিধা পেয়ে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন তিনি ভালো জানেন, বা ভবিষ্যতে তদন্ত হলে আমরা জানতে পারবো। কিন্তু তিনি বাংলাদেশকে একটা গভীর খাদের দিকে বা গভীর গর্তের মধ্যে উনি ফেলে দিয়েছিলেন। বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা যেরকম ঘৃণিত হয়ে থাকবেন, সেই রকম ভাবে বিচারপতি এবিএম খায়রুল হকও একটা ঘৃণিত বিচারপতি হিসেবে বাংলাদেশিদের অন্তরে চির জাগ্রত থাকবেন। বন্ধুরা, আমরা আশা করি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসার ফলে বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা সমুন্নত থাকবে, সঠিক উপায়ে ক্ষমতা এক দল থেকে আরেক দলের কাছে চলে যাবে এবং যে সরকারি ভোট পায় জনগণের তারা ক্ষমতায় অধিষ্ঠিত হবে। যদি কোনোদিন একটা দলের প্রতি আরেকটা দলের আস্থা এবং বিশ্বাস তৈরি হয়, হয়তো আরো বহু বছর পরে, তখন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিলেও আর কোনো সমস্যা থাকবে না। ততদিনে হয়তো আমাদের সংবিধান সংস্কার হয়ে যাবে, আমাদের রাজনৈতিক ম্যাচুরিটি আসবে, বাংলাদেশ উন্নত দেশ হয়ে যাবে। আমেরিকা বা ভারত বিভিন্ন দেশের মতো ক্ষমতায় থেকে ক্ষমতাসীন সরকার নির্বাচন দিলেও সেই নির্বাচন যথাযথ উপায়েই অনুষ্ঠিত হবে। বন্ধুরা, এই ছিল আমার সামান্য আলোচনা, এইগুলি ছিল ব্যক্তিগত মতামত। যদি আমার এই আলোচনা ভালো লাগে, কন্টেন্টটিকে একটা লাইক দিতে পারেন বা আপনার কমেন্ট দিতে পারেন। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।